প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি সমসাময়িক ইস্যু নিয়ে বিভিন্ন সময়ে টক শো করে থাকি। আমার ফেসবুক আইডি থেকে ভিডিও কন্টেন্ট এবং অনেক ক্ষেত্রে আমার ইউটিউব অ্যাকাউন্ট থেকে ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। ব্যক্তিগত জীবনে দীর্ঘ 25 বছরের অধিক সময় যাবৎ আমি আইন পেশার সাথে সম্পৃক্ত আছি। পাশাপাশি ছাত্র রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে বিএনপির মাঠ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, ব্যক্তিগত জীবনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময় থেকে রাজনৈতিক মিথ্যা হয়রানিমূলক মামলায় আসামি হিসাবে অন্তর্ভুক্ত হয়ে অনেক নির্যাতন সহ্য করেছি। বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আমার নিজ নির্বাচনী এলাকা ঢাকা জেলার দোহার নবগঞ্জের অনেক মিথ্যা হয়রানিমূলক রাজনৈতিক মামলায় আসামি হিসাবে অন্তর্ভুক্ত হয়েছি। আমার নিজ দল বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী যারা রাজনৈতিক হয়রানিমূলক মিথ্যা মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের আইনি সেবা প্রদান করার চেষ্টা করেছি। আমার প্রিয় নেতা খন্দকার আবু আশফাক ভাই সহ প্রিয় নেতা ডক্টর দেওয়ান সালাউদ্দিন বাবু সহ আমাদের সাবেক অনেক ছাত্র নেতা আজকে যারা বিএনপির কেন্দ্রীয় নেতা হিসেবে বেশ আলোচিত, তাদের অনেকেই রাজনৈতিক মামলায় আইনি সহায়তা প্রদান করবার অভিজ্ঞতা আমার আছে। প্রিয় ভিউয়ার্স, স্বাধীনতোত্তর বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সরকার, সামরিক সরকার, এমনকি তথাকথিত সুশীল সমাজ দ্বারা গঠিত তত্ত্বাবধায়ক কিংবা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ক্ষেত্রেও আমরা হয়রানিমূলক কিছু পদক্ষেপ লক্ষ্য করেছি, যা একজন আইনজীবী হিসাবে, একজন রাজনৈতিক দলের মাঠকর্মী হিসাবে আমাকে যথেষ্ট ব্যথিত করেছে এবং এখনো ব্যথিত করছে। দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা দেশে যখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি, আজকে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রক্তের উত্তরাধিকার, এই মুহূর্তে বাংলাদেশের সর্বাপেক্ষা জনপ্রিয় রাজনৈতিক নেতা, নির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সময়ে একটি বিষয় আমি খুব ভালোভাবে মেনে নিতে পারছি না, বলা চলে বেশ ব্যথিত হৃদয়ে বিষয়টি আমাকে ফেস করতে হচ্ছে। বিষয়টি হচ্ছে বিভিন্ন মামলায়, বিশেষ করে রাজনৈতিকভাবে দায়েরকৃত রাজনৈতিক মামলায় অনেক আসামি দীর্ঘ সময় জেল হাজতে থাকবার পর কেউ কেউ জেলা জজ আদালত, বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত, অনেকে মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে জামিনে মুক্তি পাবার আদেশ প্রাপ্ত হবার পর সেই আসামি পিডাব্লিউ মূলে নতুন করে আবার একটি মামলায় গ্রেপ্তার হয়ে যাচ্ছেন এবং তিনি জেল হাজত থেকে মুক্তি পাচ্ছেন না। প্রিয় ভিউয়ার্স, এই প্রক্রিয়াটি বিগত স্বৈরশাসক শেখ হাসিনার আমলে খুব বেশি
প্রচলিত ছিল। তৎপরবর্তী সময়ে ইন্টেরিয়াম সরকারের সময়েও এই প্রক্রিয়াটি বলবৎ ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতান্ত্রিক সরকারের সময়, বিশেষ করে উদার রাজনীতিবিদ জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশে যখন একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান আছে, এই সময়ে এই পিডাব্লিউ মূলে আসামিকে গ্রেপ্তার করবার বিষয়টি আরেকটু সুচারুভাবে বিবেচনা করা প্রয়োজন। আমি খোঁজখবর নিয়ে যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশের কারাগারসমূহে আটক একজন আসামি জামিনে মুক্তি পাবার ক্ষেত্রে সরকারি 14টি সংস্থাকে জানাতে হয় এবং তাদের কাছ থেকে কনসার্ট নিয়ে তারপর ওই আসামিকে জেল হাজত থেকে মুক্তি দেওয়া হয়। এটি সরকারি পদ্ধতি। এই পদ্ধতি নিয়ে আমার বলবার কিছু নেই। তবে আমি বিএনপির একজন মাঠ কর্মী হিসাবে, একজন আইনজীবী হিসাবে, একজন মানবাধিকার কর্মী হিসাবে সরকারের নিকট স্বনির্বন্ধ অনুরোধ রাখব, এই যাচাই বাছাই প্রক্রিয়াটি যাতে সুচারুভাবে করা হয়, যেন তেনভাবে একেবারে আওয়ামী লীগের মাঠ লেভেলের কর্মী হিসাবে চিহ্নিত, অথবা প্রকৃত অর্থে যে আসামিটি আসলে আওয়ামী লীগের সাথে কখনো সম্পৃক্তই ছিলেন না, তাকে স্থানীয় শত্রুতার বশত আওয়ামী লীগ বানিয়ে মামলায় অন্তর্ভুক্ত করা এবং তাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় জেল হাজতে আটকে রাখবার জন্যে সংঘবদ্ধ চক্র চেষ্টা করে যাচ্ছে। সেই চক্রের দেয়া অনৈতিক অবৈধ তথ্যের ভিত্তিতে যাতে কোনো মানুষ জেলখানায় আটকানা থাকে এবং অমানবিকভাবে জামিনপ্রাপ্ত হবার পরও তিনি যেন পিডাব্লিউ মূলে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না হন, এই বিষয়টির প্রতি সদয় দৃষ্টি রাখবার জন্যে মাননীয় আইনমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এবং সংশ্লিষ্ট সবার প্রতি উদাত্ত আহ্বান রেখে আজকে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।